আসসালামু আলাইকুম। আশা করি প্রত্যেকে অনেক ভালো রয়েছো। আজকে আমি আরও গুরুত্বপূর্ণ একটি এপিসোড নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। সেটা হচ্ছে দেখতেই পাচ্ছ তোমরা অলরেডি যে আজকে জিওলজির আমি ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলোর কোন জিনিসগুলো কোন টপিকগুলো তোমাদের পড়তে হবে সেগুলো আমি দেখিয়ে দিব। আমি বারবার বলতেছি এই সময়ে মাথায় বেশি প্রেশার নেওয়ার কোনো দরকার নেই। তোমরা এখন রিল্যাক্সে কোনো একটা চ্যাপ্টার পড়ার আগে তোমরা অবশ্যই আগে কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করে দেখবে যে কোন টপিকগুলো থেকে কোশ্চেন আসে। জাস্ট ওই টপিকগুলো একটু চোখ বুলিয়ে নিবে, কারণ এখন তুমি যদি নতুন করে এক্সট্রা কিছু পড়তে যাও তাহলে আগে যা পড়েছিলে সেটাও কিন্তু গুলিয়ে ফেলবে। সো এটা এখন খুবই 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 জরুরি যে তোমাদের এখন আসলে স্পেসিফিক টপিকগুলো জাস্ট গুছিয়ে একটু পড়া লাগবে, যাতে করে ওই টপিকগুলো থেকে কোশ্চেন আসলে তোমরা যেন মিস্টেক না করো। আর তোমরা অলরেডি হয়তো বা জানো যে ঢাকা ইউনিভার্সিটি নির্দিষ্ট একটা প্যাটার্নে কোশ্চেন করে, এবং তোমরা ওই প্যাটার্নটা ধরতে পারলে ইনশাল্লাহ তোমাদের প্রিপারেশনটা আরও গুছিয়ে যাবে। ওকে, এবং যারা অলরেডি আমরা অ্যানালাইসিস করা শিটগুলো নিয়ে নিয়েছে তাদের রেসপন্স আমি অনেক অনেক ভালো পাচ্ছি। যে তারা আগে বুঝতে পারতো না আসলে কোনো একটা চ্যাপ্টার পড়ার আগে তারা একটু অগুছালো মনে হতো যে এত জিনিস কোনগুলো পড়বো, কোনগুলো ছাড়বো, কোনগুলো আসবে, আসলে এটা এত সেন্টিমিটার, এটার লেন্থ কত, এটার কত গুণ আছে, এটা কতটি আছে, এগুলোও পড়তে লাগবে কিনা, সাল পড়তে লাগবে কিনা, এই ধরনের হেজিটেশন তারা ছিল বায়োলজি পড়ার আগে। বাট এখন তারা অ্যানালাইসিসটা কালেক্ট করার পর তারা আসলে চট করে বুঝে যায়, ও এখান থেকে বিগত বছরগুলোতে প্রতিবারই প্রশ্ন আসতেছে, তাহলে এই টপিকটা আমাকে ক্লিয়ার করে রাখা লাগবে। সো যারা আমার অ্যানালাইসিস শিটগুলো এখনও কালেক্ট করনি, আশা করি কালেক্ট করে নেবে। ডেসক্রিপশনে আমার এফবি প্রোফাইলে লিঙ্ক দেওয়া আছে, সেখানে ঢুকে মেসেঞ্জারে নক দিবে। আশা করি তোমরা সবাই এই 10 দিনের সেই অ্যানালাইসিস শিটগুলো ফলো করে নিজের পড়াশোনাটাকে গুছিয়ে নিবে। ওকে, সো ঝটপট আমাকে মেসেঞ্জারে নক দিয়ে তোমরা সেগুলো কালেক্ট করে নাও। ওকে, আশা করি এই কয়েক দিনে তোমাদের সেটা অনেক বড় হাতিয়ার হবে। তোমরা সেটা দেখে বুঝতে পারবে যে কোন জিনিসগুলো তোমাদের বাদ দেওয়া লাগবে, পড়াশোনাটাকে তোমরা কিভাবে গুছিয়ে নিবে। ওকে, যারা অলরেডি কালেক্ট করেছে তাদের অনেক অনেক রেসপন্স আমি ভালো পাচ্ছি। তারা কিন্তু তাদের পড়াশোনাটাকে অনেক গুছিয়ে নিয়েছে, একটা প্যাটার্নের ভিতরে নিয়ে এসেছে, একটা গণ্ডির ভিতরে নিয়ে এসেছে, যেটা খুবই খুবই জরুরি ভার্সিটি অ্যাডমিশন টেস্টে। কারণ ভার্সিটি অ্যাডমিশন টেস্টে কিন্তু একবার ইন্টার লেভেলের মতো সব কিছু পড়া লাগে না। আরেকটা বারবার বলতেছি ভাই, তোমরা আর একটু সিরিয়াস হও, কারণ তোমরা এমন একটা ব্যাচ হতে চলেছে ঢাকা ইউনিভার্সিটিতে যেটা কিন্তু শততম ব্যাচ। সেটার যদি তোমরা মর্যাদা পেতে চাও তাহলে কিন্তু অবশ্যই এই 10 দিন কিন্তু একটু ভালোভাবে পড়া লাগবে তোমাদের। ওকে, একটু গুছিয়ে পড়া লাগবে। তোমরা এমন একটা ব্যাচে ভর্তি হতে চলেছো যেটা তোমাদের লাইফে একবারে স্মরণীয় হয়ে থাকবে, তোমাদের সেরা লেভেলের একটা সংবর্ধনা দেওয়া হবে। কারণ তোমরা কি বারবার বলছি, তোমরা শততম ব্যাচে ভর্তি হতে চলেছো। এর মতো লাকি আর কিছু লাইফে তুমি কিন্তু পাবা না, বারবার বলতেছি। তো এখনই আজকে থেকে ঝটপট লেগে যাও, অ্যানালাইসিস করে পড়া শুরু করো, নির্দিষ্ট টপিকগুলো পড়ো। ইনশাল্লাহ আল্লাহ সহায় থাকলে তুমি ভালো একটা জায়গায় তুমি পৌঁছাতে পারবে। ওকে, আচ্ছা চলো আগে একটা অধ্যায় তোমাদের দেখিয়ে দিই আসলে কিভাবে আমি জিনিসটা বুঝাচ্ছি তোমাদের। দেখো আমার আজ যে শিটটা এখানে দেখিয়ে দিচ্ছি, দেখো যে বিগত বছরগুলোতে ডিউতে সমন্বয় নিয়ন্ত্রণ থেকে আসা প্রশ্নসমূহ 2000 থেকে 2019, এখন এই 2000 থেকে 2019 এই প্রশ্নগুলো আমি আগে লিখেছিলাম। লিখার পর কী করছিলাম যে আমি দেখছি যে এই প্রশ্নগুলো কোন টপিকগুলো থেকে হচ্ছে, সেই টপিকগুলো নিয়ে আমি একটা সেকেন্ড ব্র্যাকেট কাভার করে ওই টপিকগুলো দিয়েছি। দেখো খালি, মানুষের কোরটিক স্নায়ুর সংখ্যা, ভালো কথা, 15-16 সেশনে এসেছে। মানুষের দশম কোরটিক স্নায়ুর নাম কত? 13-14 সেশনে। সপ্তম কোরটিক স্নায়ুর নাম কত? 12-13 সেশনে। পঞ্চম কোরটিক স্নায়ুর নাম কত? 11-12 সেশনে। অষ্টক কোরটিক স্নায়ুর নাম কত? 10-11 সেশনে। এইভাবে 12তম কোন কোরটিক স্নায়ু সংবেদী স্পাইনাল অ্যাক্সেসরি, কোন কোরটিক স্নায়ুটা হৃৎপিণ্ড বিস্তার করে। দ্যাট মিনস ওই যে তোমার বইয়ে একটা ছক আছে তাই না, তুমি ভালো করে জানো, সেই ছকটা থেকেই কিন্তু প্রশ্নগুলা ম্যাক্সিমামই প্রশ্নগুলো এখান থেকে হচ্ছে। দ্যাট মিনস এখান থেকে তুমি একটা আইডিয়া পাই গেলা যে এই এত বড় একটা চ্যাপ্টার সমন্বয় নিয়ন্ত্রণ, সেখানে কোন টপিকটা তোমার ইম্পর্টেন্ট, তুমি ওই টপিকটা হিট করলা এবং ভালোভাবে ওই টপিকটা পড়ে নিলা। ওকে, এখন দেখা গেছে যে হ্যাঁ এই প্রশ্নটা যদি এখান থেকে না আসে, ভাই এটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট টপিক, যদি তোমার এখানে মিস্টেকও হয়ে যায় তুমি কোনো না কোনো ইউনিভার্সিটিতে বা এখান থেকে প্রশ্ন কমন পাবা। যেমন ঢাকার বিশ্ববিদ্যালয়ের পরেই কিন্তু রাজশাহী ইউনিভার্সিটির পরীক্ষা, তুমি কিন্তু এখানে কমন পেয়েই যেতে পারো। ওকে, দেন চট্টগ্রাম ইউনিভার্সিটি আছে, দেন গুচ্ছ আছে যদি থাকে সবারই যারা অ্যাটেন্ড করবে পরীক্ষায়। সো জিনিসগুলো এভাবেই আসলে কোনো না কোনো ভার্সিটিতে তুমি পাই যাবে, কারণ ভার্সিটির এক্সামগুলো কিন্তু রিপিটেশন হয় কোশ্চেনগুলো, প্রত্যেকটা কোশ্চেন অন্যান্য ভার্সিটির জন্য ইম্পর্টেন্ট। সো এইভাবে তুমি যদি টপিক ওয়াইজ এভাবে ধরে পড়ো, তাহলে এইভাবে যদি প্রত্যেকটা চ্যাপ্টার করা থাকে, 2-1টা প্রশ্ন বাদ তুমি ম্যাক্সিমামের টপিক তুমি কমন পাবা, যে ওই টাইপগুলো থেকে কোশ্চেনটা হচ্ছে একটু ঘুরিয়ে পেয়েছে। এবার সপ্তম চাইছে, তোমার বলে পঞ্চম চাইবে, তুমি দেখতেই পাচ্ছ এখানে এগুলো তো আর কোশ্চেন ব্যাংকের বাইরে না রে ভাই, এখান তো কোশ্চেন ব্যাংক থেকে অ্যানালাইসিস করা। তারপর তুমি টাইপ 2 দেখো, টাইপ 2তে যে কোশ্চেনগুলো হয়েছে সব হচ্ছে তোমার
এই যে চোখের যে অংশগুলো আছে, তারপরে যে কানের যে অংশগুলো আছে ওখান থেকে দু একটা হয়েছে, আর ম্যাক্সিমাম হয়েছে হরমোন রিলেটেড যে কোশ্চেনগুলো আছে, হরমোন রিলেটেড কোশ্চেনগুলো থেকে কিন্তু হয়েছে। আমি একটু পুরো বইটা দেখিয়ে দিচ্ছি, সেখান থেকে তোমার ক্লিয়ার হয়ে যাবে। ওকে, দেখো টাইপ 3, আমি যেটা বললাম তোমাদের যে হরমোন রিলেটেড কোশ্চেনগুলো বেশি আসে, যেমন কোন হরমোনের উৎস পিটুইটারি গ্রন্থি নয়। দেখছো, কোন হরমোনের উৎস পিটুইটারি গ্রন্থি নয় 19-20 সেশনে চলে এসেছে আমাদের, যেটা হুবহু 13-14 সেশনে এসেছে। আমি এমনি বলি না রে ভাই যে প্রশ্ন রিপিটেশন হয়, টাইপ রিপিটেশন হয়, পড়তেই হবে। আমরা যারা 19-20 সেশনের প্রশ্নটা পেয়েছিলাম, তারা যারা কোশ্চিন ব্যাংক সলভ করেছে অ্যানালাইসিস করে, তারা কিন্তু হুবহু 13-14 সেশনের প্রশ্নটা পেয়েছি। এর আগে আমি ঢাকা ইউনিভার্সিটি 19-20 সেশনের কোশ্চেনটা অ্যানালাইসিস করেছি কয়েকটা এপিসোডে, ফিজিক্সটা দেখিয়েছিলাম, ম্যাথটা দেখিয়েছিলাম যে কীভাবে প্রশ্ন হুবহু কমন পাওয়া যায়, এবং টাইপগুলো তো রহ কমন পাওয়া যায়। ওকে, তারপরে দেখো যে কোন হরমোনের স্পিড অ্যাড্রেনাল গ্রন্থি থেকে কোন হরমোন নিঃসৃত হয়, লিউটিনাইজিং হরমোন যে কাজে ব্যবহৃত হয়, মানুষের অস্থির সাথে যে হরমোন জড়িত, নিচের কোনটি হরমোন ডিম্বাশয় থেকে খরিত হয়, মানুষের প্যারাথাইরয়েড গ্রন্থি আছে। দ্যাট মিনস দেখো তারা এই যে হরমোন রিলেটেড গ্রন্থি রিলেটেড টাইপটাকে বেশি প্রায়োরিটি দেওয়ার ট্রাই করতেছে। দ্যাট মিনস তুমি ওই জায়গাটা ভালো করে পড়ে রাখো না ভাই, প্রশ্ন কমন পাওয়ার চিন্তা পরে করো ভাই, আগে ওই জিনিসটাকে দেখো তোমরা যে এই জিনিসটা তারা তো প্রায়োরিটি দিচ্ছে, তুমি কেন করবে না? বিগত বছরে অনেক কোশ্চেন চলে এসেছে এই জায়গাটা থেকে। সো এই জিনিসটাই তোমাদের আমি বুঝাতে চাচ্ছি যে তুমি একটা চ্যাপ্টার পড়ার আগে সবচেয়ে জানার জরুরি যেটা, সেই চ্যাপ্টারটা আসলে কোন জায়গাগুলো থেকে কোশ্চেন হয়। দেখো এই চ্যাপ্টারে কিন্তু আরও অনেক নেসেসারি জিনিস আছে, ওইখানে তোমার নিউরন আছে, আছে, ওগুলো থেকে ভাই কোনোগুলো কোশ্চেন আসে নাই। যেগুলো আসে তুমি এভাবে করে রাখো, দেন যদি আদার্স জিনিস আসে ওটা পরের হিসাবে ওটা ইগনোর করবা। দেন তুমি যেগুলো আসবে তোমার আন্ডারে, টপিকের আন্ডারে যে কোশ্চেনগুলো পড়ে যাবে, এগুলোই তো আগে সলভ করো। তুমি একটা এমসিকিউতে পাবা 45 সেকেন্ড, তার মানে তুমি তো সবগুলো অ্যাটেন্ড করতে পারো না, এটা স্বাভাবিক, কিন্তু তোমার টপিকের আন্ডারে যে এমসিকিউগুলো পড়বে সেগুলো যাতে মিস্টেক না হয়, ইনশাল্লাহ তোমার চান্স হয়ে যাবে। ওকে, সো আমি জিনিসগুলো এইভাবে করতে যাচ্ছি। আচ্ছা, তোমাকে আরেকটু বুঝি। ধরো তুমি মনে করো যে এখন সবচেয়ে বেশি জরুরি এটাই জানা জরুরি, তারপর আমি দাগিয়ে দিচ্ছি বইটা, সমস্যা নাই। যে ধরো তুমি ফাংশন পড়বা, তুমি জানো যে প্রতিবারই ফাংশন থেকে প্রশ্ন আসে। এখন তুমি ফাংশন পড়ার আগে দেখলে ওরে বিশাল বিশাল অঙ্ক, অনেক বড় বড় অঙ্ক, অনেক টাইপ, কোন জিনিসগুলো আমি পড়বো? সো তুমি আগেই মনে করো যে এরকম একটা অ্যানালাইসিস শিট করা আছে তোমার, বা তুমি নিজে নিজেই করেছো বা কোশ্চিন ব্যাংক করেছো, তুমি কিন্তু আগেই কোশ্চিন ব্যাংকটা থেকে ধারণা নিবে, আগেই কোশ্চিন সলভে যাবে না, আগে ধারণা নিবে। যেমন এখানে দেখো টাইপ 1 সংযোজিত ফাংশন, সংযোজিত ফাংশন থেকে ঢাকা ইউনিভার্সিটি হিউজ পরিমাণ কোশ্চিন করে থাকে, এবং হ্যাভ লুক দ্য রিপিটেশন নাম্বার অফ কোশ্চিন। এই যে 5, 6, 7, 8 রিপিটেশন, 7, 19, 20, এই যে দেখো কি সুন্দর। 19-20 সেশনে আমরা যারা পরীক্ষা দিয়েছিলাম এই প্রশ্নটা হুবহু 6-7 সেশনে অলরেডি চলে এসেছে। ওকে, সো তারা আমরা হুবহু কোশ্চিনটা পেয়ে গেছি কমন। দেখো 9, 10, 16, 17, দেখছো 9, 10 এর কোশ্চিন 16, 17 আসে রিপিটেশন হয়েছে, 6, 7 এর কোশ্চিন 19, 20 সেশনে আসে রিপিটেশন হয়েছে। দেখো 5, 6, 7, 8, দেখো এই জিনিসগুলো, তার মানে সংযোজিত ফাংশন, তোমার একটা ধারণা হয়ে গেল ও এই টাইপের কোশ্চিনগুলো হচ্ছে, তাহলে দাঁড়াও আমি কোশ্চিন ব্যাংক থেকে এই টাইপের যতগুলো কোশ্চিন এসেছে ঢাকা ইউনিভার্সিটি সহ অন্যান্য ইউনিভার্সিটি সব কোশ্চিন আজকে সমাধান করে ফেলবো, কারণ এই টাইপের যত কোশ্চিন হচ্ছে সব ভার্সিটি এই টাইপেরই কোশ্চিন আসবে। ওকে, এটা তোমার কিন্তু সামনে যে রাজশাহী ইউনিভার্সিটি পরীক্ষা আসছে এটা কিন্তু অনেক কাজে দিবে। আর বারবার বলতেছি, রাজশাহী ইউনিভার্সিটির সব কোশ্চিন এখনই ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষার আগে সলভ করে রাখো। ঢাকা ইউনিভার্সিটি ও রাজশাহী ইউনিভার্সিটি প্রায় নেয়ালি কাছাকাছি কিন্তু কোশ্চিন হয়, আহামরি এক চেঞ্জ হয় না। ঢাকা ইউনিভার্সিটি কোশ্চিন বলে রাজশাহী ইউনিভার্সিটি খুবই কোয়াইট ইজি মনে হবে। ওকে, আচ্ছা এবার পরেরটাতে আসো। পরেরটা টাইপ 2 হচ্ছে বিপরীত ফাংশন। দেখি তো বিপরীত ফাংশন থেকে ঢাকা ইউনিভার্সিটি বিগত 2000 থেকে শুরু করে একবার 2019 পর্যন্ত কী কোশ্চেন এসেছে, কঠিন কোনো কোশ্চেন এসেছে কিনা দেখলাম রে বাপরে বাপ, খুব সহজ, ওই যেটা আছে শর্টকাট টেকনিক আছে ওইটা থেকে বেশি আসতেছে, আর জেনারেল বিপরীত ফাংশন চাচ্ছে। ওকে, তো এখানে বোঝা গেল। তারপর টাইপ 3 হচ্ছে ডোমেন রেঞ্জ, এটা তো জানোই যে ডোমেন রেঞ্জ ছাড়বে না। এখন কোন ডোমেন রেঞ্জগুলো আসছে সেটা তো বোঝাই যাচ্ছে, 19-20 সেশনের ডোমেন রেঞ্জ থেকে প্রশ্ন এসেছে, অ্যাজ ওয়েল অ্যাজ এখান থেকে 19-20 সেশনে আবার কথা থেকে এসেছে, এখান থেকে সংযোজিত ফাংশন থেকে এসেছে, অ্যাজ ওয়েল অ্যাজ একটা রিটার্ন এসেছে। দেখো ফাংশন চ্যাপ্টারটাকে কত প্রায়োরিটি দেয়। দ্যাট মিনস ঢাকা ইউনিভার্সিটি যে চ্যাপ্টারগুলোকে প্রায়োরিটি দিবে ওটা দিবেই ভাই। তুমি যে কোনো ভাইকে আস্ক করো, তোমার যদি কনফিউশন মনে হয় আমার কথাগুলো যে আসলে এটা কি রিপিট হয় বা আসলে কি টাইপ রিপিট হয়, সবাই একই কথা বলবে। যারা ঢাকা ইউনিভার্সিটি লেকচার দেয় বা যারা ঢাকা ইউনিভার্সিটি নিয়ে কন্টেন্ট তৈরি করে, তাদের প্রথম কথাটা থাকে কোশ্চেন অ্যানালাইসিস, এটা তোমরা মিলিয়ে নিও। ওকে, তাহলে এবার আমরা আশা করি তোমরা বুঝতে পারতেছো যে কীভাবে পড়া লাগবে। আচ্ছা পরে যাচ্ছে, আমি একটু দেখিয়ে তোমার আজকে দেখাবোই যে আজকে কীভাবে তোমরা পড়বে, কারণ এই সময় 10 দিন আসলে তোমরা অনেকে ভুল ট্র্যাকে চলে যাও, আমি চাচ্ছি না তোমরা ভুল ট্র্যাকে যাও। ওকে, এবার এটাতে আসো। এটা দেখা মনে করো যে সম্ভাবনা তোমরা পড়তেছো, আর যারা আমার অ্যানালাইসিস শিটগুলো কালেক্ট করনি অবশ্যই অ্যানালাইসিস শিটগুলো কালেক্ট করে নিবে, খুব জরুরি কালেক্ট করে নিবে, কারণ এই 10 দিন তোমার এটা খুব দরকার, কিন্তু বারবার বলতেছি। ওকে, আচ্ছা এখন দেখো কেউ মনে করো যে সম্ভাবনা থেকে প্রিপারেশন নিবে। আচ্ছা ভালো কথা, তুমি মনে করো যে সম্ভাবনা থেকে প্রিপারেশন নিচ্ছ, তাহলে আমার অ্যানালাইসিস শিটটা তুমি যদি একটু দেখো যে 2000 থেকে 2019 পর্যন্ত সম্ভাবনা থেকে কি কোশ্চেন এসেছে। এখন সম্ভাবনার সামনে কিন্তু অনেক কোশ্চেন আছে, বিস্তার, হ্যান, বিচ্যুতি, অনেক কিছু বের করতে বলে, বিচ্যুতি আছে, হ্যান আছে, তাই মনে করো যে অনেক কিছু আছে, অনেক টপিক আছে, কিন্তু আসলে তুমি দেখো যে সম্ভাবনা থেকে যে কোশ্চেনগুলো এসেছে ঢাকা ইউনিভার্সিটিতে সব থেকে বেশি আমরা অ্যানালাইসিস করে যেটা দেখতে পেয়েছি সেটা হচ্ছে বিভিন্ন নাম্বার বলে, এবং বলে যে এখানে প্রাইম নাম্বার হওয়ার সম্ভাবনা কত, বা একটা সংখ্যা চুজ করলে সেটা 3 বা
বা 7-এর গণিতে হওয়ার সম্ভাবনা কত, এবং রিপিটও হয়েছে। দেখো 17, 18, 4-5 সেশনে রিপিট হয়েছে প্রশ্ন। তাহলে দেখো এই যে 40 থেকে 50 জৈবভাবে না হলে মৌলিক না হওয়ার সম্ভাবনা কত, মৌলিক হওয়ার সম্ভাবনা কত, এই মৌলিকটা বেশি চায়। এবং ইমাজিনভাবে দেখা যাচ্ছে জগন্নাথ ইউনিভার্সিটিতে এখান থেকে রিটার্নটা কিন্তু এসেছিল, ওকে, যে মৌলিক হওয়ার সম্ভাবনা লাগবে এরকম কিছু চেয়েছিল। সো এই টাইপটা বেশি ইম্পর্টেন্ট। আমি ঢাকা ইউনিভার্সিটি বারবার বলতেছি যে একটা সংখ্যা চুজ করবে, সেটা বলবে যে মৌলিক হওয়া বা 5-এর গুণিত হওয়ার সম্ভাবনা কত। আর আদার্স যে কয়েকটা কোশ্চেন এসেছে সেটা হচ্ছে তোমার এসএসসির যে বেসটা, নাম্বার অফ এ ইউনিয়ন বি ইকুয়াল টু নাম্বার অফ এ প্লাস নাম্বার অফ বি মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি, এই সূত্রটা থেকে মাঝে মাঝে এসেছে যে এতগুলো শিক্ষার্থী ফুটবল খেলে, ভলিবল খেলে, হ্যান্ড খেলে, এইভাবে আসছে। তো এই জিনিসগুলো যখন তোমার আইডিয়া পেয়ে যাবে, তুমি তাহলে এই রিলেটেড কোশ্চেন সব সমাধান করে রাখলে, বুঝা গেছে? তাহলে তোমার যেহেতু ঢাকা ইউনিভার্সিটি যেহেতু এই প্যাটার্ন মেনটেন করে, এইভাবে কোশ্চেন আসলে যেন ভুল না হয়। আশা করি তোমরা বুঝতে পারতেছো যে আমি কি বুঝাতে চেয়েছি এই জায়গায়, যে তোমাদের এখন পড়ার আগে, কোনো একটা চ্যাপ্টার পড়ার আগে রিল্যাক্স হওয়া লাগবে। সব কিছু পড়া লাগবে না, গুটি কয়েক ইনফরমেশন নিবে যে জায়গাগুলো থেকে কোশ্চেন হয়, বাস এইভাবে অ্যানালাইসিস করে যদি পড়ো, তাহলে আশা করি তোমার একটা ভালো ফলাফল নিয়ে আসবে। আমি বলতেছি না, তুমি আমার কথাই শুনো, তুমি আরও যে কোনো ভাইকে আক্স করতে পারো যারা এই রিলেটেড আছে, মনে করো যে ঢাকা ইউনিভার্সিটি নিয়ে কন্টেন্ট বানায়। সবারই প্রথম যে প্রশ্নটা বা প্রথম যে কথাটা থাকবে এই মুহূর্তে, কোশ্চেন ব্যাংক, কোশ্চেন ব্যাংক, কোশ্চেন ব্যাংক। বারবার বলতেছি, কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস ছাড়া এই মুহূর্তে কোনো কাজ নাই তোমাদের। সামনে রাজশাহী ইউনিভার্সিটি পরীক্ষা, রাজশাহী ইউনিভার্সিটি, ঢাকা ইউনিভার্সিটি, কোশ্চেন ব্যাংক শুধু সলভ করো, ওকে? এবং এইভাবে অ্যানালাইসিস করে সলভ করো যে কোন টপিকগুলো, ওই টপিকগুলো। এখন তুমি ভাই এই প্রশ্নটার এইগুলো প্রশ্নের আনসার দিতে পারো না, সব কিছু অঙ্ক করে বেড়াচ্ছ, বিস্তার অঙ্ক করে বেড়াচ্ছ, এই অঙ্ক করে বেড়াচ্ছ, তাহলে কিন্তু হবে না। তোমাকে এগুলো ক্লিয়ার রেখে, আমি বলবো যে এই টপিকগুলো ক্লিয়ার রেখে তুমি যদি চাও যে না আমি অন্যান্য জিনিসগুলোও ক্লিয়ার করবো, অন্যান্য প্রশ্নগুলো আসলে যাতে আমার মিস্টেক না হয়, হ্যাঁ অবশ্যই করে রাখবে, বাট ফার্স্ট প্রায়োরিটি থাকবে তোমার এগুলো ক্লিয়ার করে ওগুলোতে হাত দিবে, ওকে? দেখো অ্যানালাইসিস শিটগুলোতে আমার কিছু রিটার্ন সংযুক্ত করা আছে, এই রিটার্নগুলো তোমরা চাইলে করতে পারো, আশা করি তোমাদের অনেক উপকারে আসবে। সো যারা তোমরা এখনও কালেক্ট করে অবশ্যই অ্যানালাইসিসগুলো কালেক্ট করে নিবে। আর দেখো এবার তাহলে আমরা একটু বইটাতে চলে যাই, যে বইয়ের মধ্যে কোন জিনিসগুলো তোমরা পড়বে আমি একটু দেখিয়ে দিই, যদি এখানে অ্যানালাইসিস করে তোমরা বুঝতে পারলে যে কোনগুলো তোমাদের জন্য ইম্পর্টেন্ট। তাহলে এই চ্যাপ্টার থেকে প্রথম যে প্রায়োরিটি লিস্টে থাকবে এই ছকটা, যেটা আমি অ্যানালাইসিস শিটটাতে একটু আগে দেখিয়ে আসলাম, যে এই ছকটার প্রায়োরিটি লিস্টটা আগে থাকবে, যে কোনটার কি কাজ, শাখা কি, উৎস কি, কোথায় বিস্তার করে, বা নাম্বারগুলা, যে এটা কত নাম্বার স্নায়ু, এটা কত নাম্বার স্নায়ুটার নাম কি, এত নাম্বার স্নায়ুটার নাম কি। সো এই জিনিসগুলো এই ছকটা থেকে কী পরিমাণ প্রশ্ন আসে সেটা তো তোমরা দেখলাই, ওকে? আর এখানে আমার একটু সাজেশন থাকবে যে তোমরা এইটা একটু পড়ে নিও, বিভিন্ন মস্তিষ্কের যে কাজগুলা, এই কাজগুলো একটু মানে কোনটাকে নিয়ন্ত্রণ করে, এটা একটু হালকা পাতলা মনে রাখলে মেবি ভালো হয়। যেমন বলতেই পারে যে ঐচ্ছিক পেশিটা নিয়ন্ত্রণ করে মস্তিষ্কের কোন অংশ, লাইক দ্যাট, এরকম প্রশ্ন কিন্তু আসতে পারে এবার, ওকে? সো এই জায়গাগুলো দেখে নিবে। আজ ছকটা তো বললামই। আর এইখানে একটা অংশ আছে, দেখো এই যে মিডিয়াল রেকটাস, ল্যাটারাল রেকটাস, কোনটার কি কাজ, এইটা একবার এসেছিল প্রশ্ন, ওকে? সো এই জিনিসটা একটু দেখে নিবে। তারপর চলে যাবে একবার এইদিকে কান, নাক, এগুলো তো তোমরা জানোই, এগুলো একবার পড়লেই হয়ে যায়, যে ম্যালিয়াস, ইনকাস, স্টেপিস। তবে সবচেয়ে যেটা আর পরের যে টাইপটা যেটা আসে, বারবার বলতেছি, যে রাসায়নিক সমন্বয় যে জিনিসটা, এই টাইপটার যে মানে গ্রন্থিগুলা, অন্তঃক্ষরা, অনাল গ্রন্থি, মানে বললাম যে কোনটা কি নিঃসরণ হয়। তো আমাদের সময় যে প্রশ্নটা এসেছিলো এটা কিন্তু হুবহু অন্য একটা সেশনে এসেছিলো, এবং এখান থেকে কিন্তু প্রশ্নটা এসেছিলো, ওকে? সো এই যে তোমার যে হরমোন রিলেটেড যে কোশ্চেনগুলো, এগুলো একটু পড়ে রাখবে, যে এই যে পিটুইটারি গ্রন্থি, থাইরয়েড গ্রন্থি, প্যারাথাইরয়েড গ্রন্থি, খুবই ইম্পর্টেন্ট কিন্তু, অ্যাড্রেনাল গ্রন্থি, এই যে থাইমাস, অ্যাড্রেনাল কিন্তু খুবই ইম্পর্টেন্ট। সো এই প্রথম চারটা, 1, 2, 3, 4, এই চারটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, ওকে? সো এখান থেকে প্রতিবারের প্রশ্ন আসে, এই রিলেটেড কোশ্চেনগুলো একটু হালকা করে দেখে রাখলে তুমি তো ভাই, তুমি এমসিকিউ পারার জন্য জাস্ট খালি একবার দুইবার পড়বে। অনেকে বায়োলজির প্রতি অনীহা সৃষ্টি করে, আসলে কিন্তু বায়োলজির প্রতি মজা আছে, কিন্তু তুমি তো একবার এক্সাক্ট তুমি মেমোরাইজ করার দরকার নেই। তুমি যখন 2-3 বার পড়বে না, এমনি অপশন দেওয়া থাকবে, এমনি তুমি 3টে অপশন না করে দিতে পারবে। তোমার পড়লে 2-3 বার পড়লে এটা মেমোরিতে সেভ হয়ে যাবে। তোমার হ্যাঁ মনে হবে যে ভুলে গেছে, কিন্তু না, যখন তুমি অপশনগুলো দেখবে তুমি আলটিমেটলি বুঝতে হবে যে আনসার আসলে কী হতে পারে, ওকে? সো এই চ্যাপ্টার থেকে আমি মনে করি এটাই হচ্ছে সবচেয়ে বেশি বার এসেছে যে টপিকগুলো, সেগুলো দেখে দিলাম। ইনশাল্লাহ এগুলো পড়লেই মোটামুটি কমন পাওয়ার একটা সম্ভাবনা আছে। আচ্ছা দেখো, আরেকটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, সেটা হচ্ছে জিনতত্ত্ব বিবর্তন। প্রতিবারে কোশ্চেন এসে থাকে, আমাদের সময়ও কোশ্চেন এসেছে, তোমাদের বেলাও আসার সম্ভাবনা সব থেকে বেশি। এখন দেখো সবচেয়ে বেশি কোশ্চেন যেটা এসেছে এখান থেকে, সেটা হচ্ছে ওই যে বিভিন্ন যে জিনের অনুপাতগুলো আছে, মনে করো যে প্রকট এপিস্টাসিসের অনুপাত, দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টাসিসের অনুপাত, ফিনোটাইপিক অনুপাত, জিনোটাইপিক অনুপাত, মনোহাইড্রিক অনুপাত, একমসূত্রের অনুপাত, মেন্ডেলিভের সূত্রের অনুপাত। দেখছো খালি কত এই যে অনুপাত থেকেই প্রশ্নগুলো এসেছে, 18, 19, 15, 16, 14, 15, 13, 14, 10, 11, 11, 12, 6, 7, এই যে সেশনগুলা, এটা দেখে কি তোমরা যেমন 10, 11, 9, 10 রিপিটেশন হয়েছে, যে জিন বৈশিষ্ট্য বাধা বাধা, আমরা এই যে অনুপাত টাইপের যে কোশ্চেনগুলো,
এগুলো বেশি পছন্দ করে ঢাকা ইউনিভার্সিটি। ওকে, সো এগুলো কিন্তু তোমরা অবশ্যই মেমোরাইজ রাখবে। হ্যাঁ, এটা কখন তুমি বুঝতে পারবে, তুমি যদি রেগুলার প্রসেসে এমসিকিউ সলভ করো তাহলে কিন্তু এই জিনিসটা তোমার সহজে ধরা পড়বে না। আর যদি এইভাবে অ্যানালাইসিস করে পড়ো তাহলে কিন্তু ধরা পড়বে। তাহলে তুমি কি এটাকে একটু কনসার্ন হবে এই বিষয়টা নিয়ে, যে না কোশ্চেন হচ্ছে, এটাকে তো বাদ দেওয়া যাবে না, এটা পড়ার পর যদি আমার অন্য কিছু সময় পাই দেন আমি অন্য কিছু পড়বো, তবে এইটা বাদ দেওয়া যাবে না। এটা অ্যানালাইসিস করলেই বোঝা যায়। ওকে, আচ্ছা এবার আসি, যেমন রক্ত থেকে কি প্রশ্ন এসেছে যে ও রক্তের গ্রুপের বৈশিষ্ট্য, এটা সবাই জানে। কোন রক্ত গ্রুপে ইউনিভার্সাল ডোনার বলা হয়? দেখো কতবার এসেছে, 3বার অলরেডি চলে এসেছে এই প্রশ্নটা। সো এই প্রশ্নগুলাই কিন্তু রিপিটেশনের চান্স থাকে। তারপরে পলিজিনের প্রভাব, ডিম পাড়া স্তন্যপায়ী প্রাণী, এখান থেকে 2-1টা প্রশ্ন এসেছে। তাহলে বেশি ফোকাস করেছে কোনটা আর বলা লাগবে না। ওকে, তো এখানে এই চ্যাপ্টারেরও কিছু রিটেন দিয়েছি, তোমরা এটা অ্যানালাইসিস শিটগুলো যারা কালেক্ট করেছো অলরেডি পেয়েছো। তো মোটামুটি এই হচ্ছে হিসাব, যে এইখান থেকে তোমাদের এইভাবে পড়া লাগবে এই চ্যাপ্টারটা। এখানে আর অধ্যায় কী বললাম, যে এই চ্যাপ্টারগুলো তো বললামই যে এইখান থেকে অনুপাতগুলো একটি পড়বে। তো এখান থেকে বলতেই পারে মেন্ডেলিভের প্রথম সূত্রটি লিখো বা এটা ডিসক্রাইব করো, বা দ্বিতীয় সূত্রটি লেখো বা ডিসক্রাইব করো। রিটেন কিন্তু আসার একটা চান্স কিন্তু থেকেই যায় এখান থেকে, যে ব্যতিক্রম যেগুলো আছে এপিস্ট্যাটিস জিনের, তো এগুলাও কিন্তু আসতে পারে, এই রিটেনগুলো কিন্তু এখান থেকে আসতেই পারে। ওকে, সো অবশ্যই তোমরা রিটেনের জন্য এই অধ্যায়টাকে প্রায়োরিটি দিবে, কারণ এই অধ্যায়টা যেহেতু ভালো প্রায়োরিটি দেয় এইটা, এবং যে অষ্টম অধ্যায় বললাম সমন্বয় নিয়ন্ত্রণ। ওকে, তো চলো আরেকটা অধ্যায় দেখে আসি আমরা, যে চ্যাপ্টারগুলো থেকে, যেমন রক্তর অধ্যায়টা আমরা দেখে আসি, ওখান থেকে কী ধরনের ইম্পর্টেন্ট জিনিসগুলো তোমাদের পড়তে হবে। দেখো আরেকটি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার হচ্ছে, তোমরা সবাই জানো রক্ত ও সঞ্চালন যে চ্যাপ্টারটা, এখান থেকে প্রশ্ন যদিও সেই লেভেলের আসেনি, অনেক কম প্রশ্ন এসেছে, বা যেগুলো এসেছে সেগুলো অ্যানালাইসিস করলে দেখা যায় যে রক্তের যে কণিকা আছে, এই রক্তের কণিকা মানে প্রথম পার্টটা, এই চ্যাপ্টারের প্রথম পার্ট মানে হার্টের জিনিসগুলো শুরু হওয়ার আগেই যে রক্তের কণিকাগুলো আছে এই পর্যন্ত, এই কণিকাগুলো থেকে সবচেয়ে বেশি প্রশ্ন এসেছে। ওকে, দেখো নিচে রক্ত জমাট বাঁধতে বাধা দেয়, মানবদেহে রক্তরসের হার, রক্ত জমাট বাঁধতে কোনটির প্রয়োজন নেই, এই যে লোহিত রক্ত কণিকার আয়ুষ্কাল, এই মানে রক্তের যে কণিকাটাকে সেটা প্রায়োরিটি দিচ্ছে ঢাকা ইউনিভার্সিটি। দেন তোমার যে হার্টের যে পার্টটা থেকে কোশ্চেনগুলো এসেছে, এটা আহামরি কঠিন কোশ্চেন না, জাস্ট বলছে যে কোন স্থানে সায়ানোয়েট্রিয়াল নোড থাকে, সবাই জানে হৃৎপিণ্ড যে পদ্মা দ্বারা আবৃত, মানুষের স্বাভাবিক যে রক্তচাপ, এই ইন্টারক্যাল ডিস্ক থাকে কোন ধরনের বৈশিষ্ট্য। দ্যাট মিনস তোমাকে আমি এটাই বোঝাচ্ছি যে মেডিকেলের জন্য যে বায়োলজিটা পড়তে হয় সেরকম কিন্তু সেই লেভেলের কিন্তু তোমাকে পড়া লাগবে না ইউনিভার্সিটির জন্য। ওকে, ইউনিভার্সিটির জন্য তোমাকে জাস্ট মেইন পয়েন্টগুলো পড়লেই কিন্তু হয়। ওকে, এখান থেকে তুমি প্রশ্নগুলো যেগুলো দেখলেই বুঝতে পারছো, মনে হচ্ছে এটা এসএসসির বেস থেকেই পারা যাবে। ওকে, সো আশা করি তোমরা একটা ধারণা পাচ্ছ যে রক্তর জন্য তোমাকে যে এই যে রক্ত চ্যাপ্টারের যে পিছনের যে জিনিসগুলো আছে এগুলো পড়তে লাগবে, একদম স্ট্রোক, এনজিওপ্লাস্টোসিস, এই যে এগুলা ওপেন হার্ট সার্জারি, এই যেগুলো পুরো অনেকে সময় নষ্ট করে, এগুলো একটু জাস্ট একবার রিডিং পড়ে ধারণা রাখো। ওকে, এগুলো থেকে কোনোবারও প্রশ্ন আসে নাই কিন্তু, তারা ওই ইয়ারটাকে প্রায়োরিটি দেয় বেশি। এখন যেগুলা থেকে আসে ওগুলাকে ভালোভাবে পড়ে রাখো না ভাই, এমনি তো তাহলে বইটার 50% হয়ে যাবে তোমার। ওকে, জাস্ট আমি বললাম যে এইভাবে পড়লেই হয়ে যায়, কারণ তোমাকে তো একবারে তুমি তো মেডিকেলের এক্সাম দিতে যাচ্ছ না। ওকে, সো এইভাবে যে মেইন পয়েন্টগুলো আছে এগুলো কিন্তু তুমি পড়ে রাখতে পারো। হার্টের যে বিভিন্ন সায়ানোএট্রিয়াল নোড, ভেন্ট্রিকুলার নোড, এই নোটগুলো কোথায় কি আছে এগুলো একটু পড়ে নিলে হালকা পাতলা। সবচেয়ে বেশি তার প্রায়োরিটি কোনটা দিবে? রক্ত কণিকাগুলাতে। ওগুলো যেত ভাই কাজগুলা, কোনটার কি কাজ বিশেষ করে দেখাইলামই তো কোনটার কি কাজ। দেখো দেখি যে খুবই ডিপ প্রশ্ন কি এসেছে না, ডিপ প্রশ্ন না কিন্তু একবারে এই উপরের যে প্রশ্নগুলো সবাই যেটা পড়বে বা জানি। ওকে, সো আশা করি তোমরা এখান থেকে বুঝতে পারতেছো যে কোন জিনিসটাকে তুমি বেশি প্রায়োরিটি দেবে। আরেকটি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার দেখো চলন অঙ্গ চলন, এখান থেকে ঢাকা ইউনিভার্সিটিতে প্রায়ই কোশ্চেন করে থাকে। তো দেখো এখান থেকে যে কোশ্চেনগুলো হয় তোমরা তো জানো, তোমাদের সবার ফেভারিট শেখ খঙ্কাল মামা, তাই না? এই ছকটা তো অবশ্যই লাগবে, সুন্দর করে মাথায় তোমরা গেঁথে নিবে। তোমরা যেখানেই যাও এখান থেকে একটা প্রশ্ন আসে, আর এইখান থেকে মাঝে মাঝে প্রশ্নগুলো আসে এই যে কাশেরুকা থেকে। তাহলে এইটা একটা আর এই ছকটা একটা, এই দুটো মুখস্থ যদি রাখতে পারো ইনশাল্লাহ এখান থেকে প্রশ্নটা তুমি কমন পাবে। আর খালি ওই যে অস্থি তরুণাস্থির কয়েকটা ইম্পর্টেন্ট ক্যারেক্টারিস্টিক্স, জাস্ট এই কয়টা মনে রাখলে ইনশাল্লাহ তুমি এখান থেকে মনে রাখতে পারবে। যেমন অস্থি আর তরুণাস্থি, তুমি যে কয়েকটা জাস্ট এই যে অস্থি তরুণাস্থির যে মেজর যে ক্যারেক্টারিস্টিক্সগুলো আছে ওগুলো একটু পড়লে, আর এইখানে একটা জিনিস পড়ে রাখবে যে এই যে তরুণাস্থিরগুলো যে এক্সাম্পলগুলা, যে কানের মধ্যে কোন তরুণাস্থি থাকে, এই যে স্থিতিস্থাপক না হায়ালিন, সেতুতে কোনটা থাকে, এই যে উদাহরণগুলো এক্সাম্পল টাইপের কোশ্চেন কিন্তু খুবই আসে ঢাকা ইউনিভার্সিটিতে। এখানে যে এক্সাম্পলগুলো আছে বলতেই পারে ব্যাং ও হাঙরের ভ্রূণে কোন ধরনের তরুণাস্থি পাওয়া যায়, স্বচ্ছ বা হায়ালিন। ওকে, এই টাইপের জিনিসগুলো বলতেছি তোমাদের। আর এখান থেকে তোমরা অস্থি তরুণাস্থির মধ্যে ডিফারেন্সটা আছে এটা রিটেনের জন্য করে রাখতে পারো, বা রিটেনের জন্য এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। যেহেতু রিটেনের জন্য দেখো রিটেন বারবার এই যে কথাগুলো মনোযোগ দিয়ে শুনবে, রিটেন চাবে এমন কিছু রিটেন দিবে যেটার স্পেসিফিক আনসার আছে, বারবার বলতেছে এগুলো কিন্তু অ্যানালাইসিস না করলে বোঝা যায় না আসলে কেন স্পেসিফিক বলতেছি আমি। ধরো এমন একটা রিটেন দিল, সেটার আনসার বিভিন্ন জন লিখতে পারে,
এতে করে কিন্তু আনসার যে করবে তার মধ্যে একটা ভেরিয়েশন সৃষ্টি হবে মার্কের। এক টিচার 1 মার্ক দিতে পারে, আরেক টিচার 1 মার্ক দিতে পারে। কিন্তু যদি ওই রিটেনটার স্পেসিফিক কোনো আনসার থাকে তাহলে কিন্তু ভেরিয়েশন করার কোনো চান্স নেই। তুমি যা লিখবা ওই আরেকজন কিন্তু সেটাই লিখবে, এখানে কিন্তু মার্কের ভেরিয়েশন করার কোনো চান্স নেই। এক্সাক্ট হলে মার্কস পাবা, না হলে পাবা না। সো সেইটার জন্য কিন্তু এরকম লেভেলের রিটার্ন আসতেই পারে, বদলতেই পারে যে কোটিকার হারগুলোর নাম লিখো, হার এবং সংখ্যার নাম লিখো, এটার কিন্তু স্পেসিফিক আনসার। সো এই জিনিসগুলো তোমরা ভাববে, ফিল করবে, তাহলে কিন্তু তোমরা রিটেনটা ভালো করবে এবং কোনটা চ্যাপ্টারে কী ধরনের রিটেন পড়া লাগবে সেটা তোমরা নিজেরাই বলতে পারবে। ওকে, সো আশা করি এখান থেকে কী পড়তে লাগবে বুঝছো, যে এই ছকটা, তারপরে এই যে কাশিরুকার যেটা বললাম, তারপরে এখানে অস্থিত তরুণাস্তিক ক্যারেক্টারিস্টিক্স, তারপর যে এক্সাম্পলগুলো। ওকে, তারপরে এখানে দেখো যে বারবার বলতেছি যে কোরটির সর্বভেদ অস্থির নাম, কোন অস্থিতে গ্লেনার থাকে, এই মানুষের বক্ষ দিশীয় কাশিরুকার সংখ্যা কয়টি? এই দেখো 3বার প্রশ্নটা এসেছে, 14, 15, 12, 13, 11, 12, তার মানে কি 11, 12, 13, 14, 15, প্রায় নিয়ারলি রিপিটেশন। ওকে, মানবদেহে কয়টি শ্রোণীদিশীয় কাশিরুকা থাকে? আবার কাশিরুকা। মানুষের কোটিতে অস্থির সংখ্যা, বুঝতে পারছো? আবার গ্রীববাদিশীয় কাশিরুকা, তার মানে কাশিরুকা থেকে কতবার প্রশ্ন এসেছে? ওকে, আচ্ছা, আর বাকি যে অন্য টপিকটা থেকে এসেছে যে তরুণাস্থি কোন আবরণ দ্বারা আবৃত, একবারে উপরের প্রশ্ন, অস্থি যে আবরণ দ্বারা আবৃত থাকে তাকে কি বলে? পেরিওস্টেমে। পাশে কিন্তু আমি আনসারগুলো দিয়ে দিয়েছি, এটা তোমরা পড়তে সুবিধা পাবে। ওকে, গ্লিনার গোবর থেকে অলিকরণ ক্রস থেকে, মানে একের উপরের প্রশ্নগুলা। সো আশা করি তোমরা বুঝতে পারতেছো আসলে কিভাবে পড়া উচিত তোমাদের। আমি জাস্ট তোমাদের জেনারেলি একটা গাইডলাইন দিতে পারি, জাস্ট বলতে পারি যেভাবে পড়ো ভাবে পড়ো, কিন্তু পড়ার কাজটা কিন্তু তোমাদেরই করা লাগবে। হ্যাঁ, তবে অবশ্যই একটা কি বলো প্রসেস মেনটেন করে পড়া লাগবে। দেখবা ভাই, অনেক ট্যালেন্ট স্টুডেন্ট আছে যারা ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পায় না, কিন্তু বুয়েটে বা মেডিকেলে ভালো ভালো জায়গায় চান্স পায়, কারণ তারা ওই প্যাটার্নটাকে ধরতে পারে না। বিকজ তোমাদের বুঝতে হবে আগে যে প্রশ্নটা কীভাবে হয়, ওই প্যাটার্নে পড়াশোনাটা করতে হবে। এক্স্যাক্টলি। ওকে, এই পর্যন্তই। আশা করি তোমরা তোমাদের পড়াশোনাটাকে গুছিয়ে নিয়ে তোমরা তোমাদের যে স্বপ্নের কাঙ্ক্ষিত ক্যাম্পাস ঢাকা ইউনিভার্সিটি সেখানে তোমরা পৌঁছাতে পারবে। এবং তোমরা যদি বাকি চ্যাপ্টারগুলো এরকম করে চাও যে অ্যানালাইসিস শিটগুলো দেখিয়ে দেওয়ার পর কোন টপিকগুলো পড়তে হবে, ইনশাল্লাহ আমি বাকি চ্যাপ্টারগুলো নিয়ে আলোচনা করব। বা অন্যান্য সাবজেক্ট আছে এখনও, অন্যান্য সাবজেক্টগুলো কোন টপিকগুলো বা কোন জিনিসগুলো তোমাদের প্রবলেম একটু কাইন্ডলি জানাবে, বা এখন তোমরা কি লেভেলের বা কী ধরনের কন্টেন্ট চাচ্ছ একটু কাইন্ডলি একটু জানাবে, আমি সেই কন্টেন্ট তৈরি করার জন্য চেষ্টা করব। আর আমি কিন্তু অবশ্যই সামনে কিন্তু এক্সাম নেওয়া ট্রাই করব, সাবজেক্ট ফাইনাল, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ আছে। তো তোমরা অবশ্যই আমার এফবি গ্রুপে অ্যাড হয়ে যাবে ঝটপট, যারা এফবি গ্রুপে এখনও অ্যাড হয়নি, কারণ এই এফবি গ্রুপেই কিন্তু আমি পরীক্ষার যে লিঙ্কগুলো বা রুটিনটাও কিন্তু এখানে দেবো। আমি চেষ্টা করতেছি তোমাদের পরীক্ষাটা নেওয়ার, বা চেষ্টা করব। এটা আসলে কোনো পেইড কোর্স না, আমি জাস্ট তোমাদের সুবিধার্থে, তোমাদের যাতে একটু তোমরা ঢাকা ইউনিভার্সিটির কোশ্চেন প্যাটার্নটা জানতে পারো, সেই লক্ষ্যে কিন্তু আমি অলরেডি শুরু করেছি কোশ্চেন বানানো, দেখি কতদূর কি হয়। তোমরা তাহলে বেশি বেশি করে সাপোর্ট করো, ইনশাল্লাহ আমি তোমাদের কিছু এক্সাম নেওয়ার ট্রাই করব। ওকে।